প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। তাঁবুর নিচে ঝড় তোলা সপ্পু মিয়া, সে এখন শক্তপোক্ত হয়ে ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং তার সাথে নাকি শেখ মুজিবের 4 বার দেখা হয়েছিল এবং সেটাই তার গর্বের কারণ। আরও গর্ব কি, শেখ মুজিবের স্পর্শ সে পেয়েছে, তাকে সান্ত্বনা দিয়েছিল, সে তাদের নুন খেয়েছে, তাদের গুণকীর্তন তাকে করতেই হবে। এতে গেল স্বৈরশাসকের শীর্ষস্থানীয় পদস্থ পদবিধারী স্বৈরশাসকের ভিতকে যে ঘাড়ে পিঠে করে লালন পালন করে শক্ত অবস্থানে ধরে রেখেছিল সপ্পু মিয়া। দ্বিতীয়ত, একজন ম্যাজিস্ট্রেট, খুব বেশি দূরে না, সবেমাত্র একজন ম্যাজিস্ট্রেট, সেও কথা বলা শুরু করেছে। সে শেখ মুজিবের বিরুদ্ধে, জয় বাংলার বিরুদ্ধে কথা বলবে। কেউ কথা বললে সে চুপ করে থাকবে না। আরেকজন উর্মিও বলেছে, ম্যাজিস্ট্রেট উর্মিও বলেছে, এবং আরেকজন জেড বিমান না কি যেন নাম, জেডাই খান, আপনি খান, সে খান, তুমি খান, সেই জেডাই খান তিনিও বেশ জোরে সোরে সরগরম হয়ে উঠেছে। মাঠটা আস্তে আস্তে কাদের দখলে চলে যাচ্ছে। সদ্য পলাতক, 5ই আগস্টের পলাতক, পলায়নকৃত বীরশ্রেষ্ঠ পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা এখন ম্যারাথনের রিলে গেমের দ্বিতীয় রাউন্ডে আছে। ভারতের থেকে কেউ বলছে আরব আমিরাত, কেউ বলছে দুবাই, কোনো একটা কিছু সত্য হবে। গোপনেই গেছেন, এখনও হয়তো আত্মগোপনেই আছেন, আত্মগোপনেই থাকবেন। জেনেভা কনভেনশনাল ল, জাতিসংঘের আওতায় বাংলাদেশের যে স্বাক্ষরিত অপরাধীকে হস্তান্তরের সে সুযোগ ব্যাহত করতেই আত্মগোপনে থাকা স্বাভাবিক। তবে এখানে একটু চিন্তার বিষয়, তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছিল। সাধারণ পাসপোর্টের উপরও নিষেধাজ্ঞা যতটুকুন শুনেছিলাম, বাস্তবে কতটুকুন জানি না। আমরা তো স্ক্রিন সম্মুখে যা ভাসে সেটাই দেখি, ভিতরের অনেক কিছুই আমরা জানি না। পাসপোর্ট যদি বাতিল হয়ে যায়, থাকে বা বাতিল হয়ে থাকে, বৈধভাবে ভারতের থেকে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। সেক্ষেত্রে প্রায় 2 মাস থেকে গেছেন, 2 মাস প্লাস থেকে গেছেন। হয়তো এর ভিতরেই তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। ভারতীয় নাগরিকত্ব গ্রহণের পর ভারত তাকে হয়তো, যদি পাসপোর্ট দিয়ে থাকে, তার নাগরিক হিসাবে সেই পাসপোর্ট অবলম্বন করে তিনি ভারত থেকে বের হইতে পারেন সম্ভবত। মেবি, আমি আমার কনসেপ্ট থেকে এটা বলছি। বাস্তবে হয়তো 2-1 দিনের ভিতরেই সব কিছু বের হয়ে যাবে, কিন্তু আমার কথা তা না। আমার কথা সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, রিক্সা চালক, মুটে মজুর, কুলি, শ্রমিক, এই আন্দোলনে কে না শরিক হয়নি? বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, যে একটু পথে হাঁটতে পারে, চলতে পারে, সেও তো পথে নেমে এসেছিল, এই আন্দোলনে সামিল হয়েছিল। অর্থাৎ জনগণ তাদের ধৈর্যের বাইরে কতটা সীমাহীন নির্যাতনের শিকার, এটা তো তার চরম বহির্প্রকাশ।
ছাত্ররা যে সুযোগ করে দিল বাঙালির হাতে, বাংলাদেশিদের হাতে এক স্বৈরার শাসককে বিতাড়িত করে গুটি কয়েক মানুষের হাতে তুলে দিল বাংলার দেশকে শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, সামাজিক সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, এই যে দিকগুলো চিন্তা ভাবনা করে যাদের হাতে অর্পণ করল 5ই আগস্টের পর, তাদের বোধগম্য কতটুকুন চিন্তা করার সময় বোধ হয় এখনই। আমি এর আগেও বারবার বলেছি, নরম হাতে এ দেয়াল ভাঙা যাবে না। অর্থাৎ এর থেকে আপনারা কি সিগন্যাল পাচ্ছেন? আমি শেষে আর একটি কথা বলি, সদ্য 2-1 দিনের ভিতরে বাংলার সিংহপুরুষ, রাজপথের কণ্ঠস্বর, উচ্চ কণ্ঠে যে প্রতিবাদ, যার উচ্চ কণ্ঠ, উচ্চস্বর মানুষকে সাহস যোগায়, মানুষকে উদ্বেলিত করে, বিপ্লবীদেরকে যে কণ্ঠ, যে বাহু, যে হাত, যে ছায়া অবলম্বন করে সামনে গিয়েছিল আসিফ নজরুল, হুমায়ুন কন্যা শিলার আশেক পুরুষ, তার নিয়ে যে ঘটনাটি ঘটল, এত বড় একটি ব্যগ্র সাহসী পুরুষ, সে একটি জায়গায় বক্তৃতা দিতে গেলেন, তার দেয়ালের পিছনে, তার পিছনে দেয়ালে শেখ মুজিবের ছবি টানানো। যারা এই আয়োজনটি করলেন তারা কারা? শেখ মুজিবের ছবি পিছনে রেখে তাকে বসিয়ে যখন কথা বলাচ্ছিলেন, তারা কারা? কোন মিডিয়ার লোক এটা পাবলিশ করলো? তারা কেন ক্যামেরা অন করার আগেই ছবিটি আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করালো না, সরানোর ব্যবস্থা করলো না? যারা আয়োজন করলো তারা কেন আসিফ নজরুল সাহেবকে সেফ একটি জায়গায় বসিয়ে তার সাক্ষাৎকার বা তার কথা প্রচার করল না? ওই ছবি আগেই ছিল নাকি উনি বসার পরে কেউ ওই ছবি টানিয়ে দিয়েছে? এটা কি তদন্ত হবার প্রয়োজন নয়? অবশ্যই প্রয়োজন। দেশের শীর্ষস্থানীয় পদে থেকে তিনি স্বৈরা শাসককে এখনো পুনঃপ্রতিষ্ঠায়, পুনঃবিনির্মাণ, পুনঃসংগঠনের কাজে পরিশ্রম করে যাচ্ছেন। হয়তো আমরা কিছু জানতে পারছি না, বুঝতে পারছি না। তার ফোনগুলো কি ট্যাগ করা হয়েছে? তার ফোনগুলো কি টিন জংশন করে গোয়েন্দা বিভাগের কাছে তুলে দেওয়া হয়েছে? গোয়েন্দা বিভাগে কে আছে, কারা আছে? একজন ম্যাজিস্ট্রেট কথা বলেছেন, এটা তার একার কথা নয়, তার পিছনে প্রশাসনের থেকে কারা ইন্ধন জুগিয়েছে, কারা সাহস জুগিয়েছে? ওই জেড আই খান, তিনি ওই মেয়েটিকে স্যালুট জানিয়েছেন, কিন্তু বাইরের থেকে, কিন্তু ভিতরের থেকেও কে বা কারা? প্রশাসনের একজন কর্মকর্তা, দেশের জনগণের কর্মচারী, সে যখন এই সাহসী ভূমিকা দেখিয়েছে, অবশ্যই তার ভিতরে তার সাহস যোগাবার মতো, তাকে এই কথা বলবার মতো কেউ না কেউ অবশ্যই আছেন। কেউ না প্রচুর। 15 বছরে যত বিসিএস কর্মকর্তা, প্রশাসনে, পুলিশে, 32টি ক্যাডারে, সর্বস্তরে তাদের যে শক্ত বুনন, শক্ত গাঁথনি, যে শক্ত ভিত, এ টলানো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া সম্ভব নয়। মাহমুদুল্লাহর কথা মনে আছে? মোদির আগমন উপলক্ষে তিনি সরগম গর্জে উঠেছিলেন সিংহের মতো। আসিফ নজরুল তেমনি গর্জে উঠেছিলেন। মাহমুদুল হক কী করলেন? রিসোর্টসে বিশ্রাম নিতে গেলেন,
কিন্তু সেটা ফ্লাশ হয়ে গেল। আসিফ নজরুল কথা বলতে গেলেন, তার পিছনে শেখ মুজিবের ছবি সেটে দেওয়া হলো। বুঝতে পারছেন কিছু? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি সদস্যকে অত্যন্ত সতর্ক, চোখ কান মাথা খোলা রেখে প্রতিটি পদক্ষেপে পা ফেলতে হবে, নইলে মামুনুল হকের কথা বললাম, সে পাশে আসিফ নজরুলের শেষ যেটা পরিণত হলো 2 দিন আগে, সেটার কথাও বললাম। প্রতিটি অন্তর্বর্তীকালীন সদস্যেরই এরকম ঘটনা অহরহ ঘটতে থাকবে। যে বিপ্লব ছাত্ররা ঘটিয়েছিল, 2 জনকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করাই নানান কথা হচ্ছে। অনেক বয়স্করা, চুল পাকনা, বাল পাকনা, আমার মতো দাড়ি পাকনা, এতদিন কোথায় ছিলে? কোন খুর কেচি নিয়ে কোন নাফিতের দোকান ছিলে? পা চাটা কুকুর ছিলে। কুকুর পা চাটে না, পায়খানা খায়, মল খায়। মল খাওয়া কুকুর ছিলে। এতদিন কোনো কথা শুনিনি। এখন যে ছাত্ররা আন্দোলন করে এই পটভূমি তৈরি করে দিল, তাদের বয়স হয়নি? পালের বয়স 80 বছর না হলে সাবালক হয় না। যারা আজ লেজুর বৃত্তির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলছেন, 2টো ছাত্র যে তত্ত্বাবধায়কের অন্তর্ভুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদের বয়স নিয়ে, শিক্ষা নিয়ে, মেধা নিয়ে, তারা বিপ্লব ঘটিয়েছেন। বিপ্লব ঘটানোর মতো মেধা আছে, কিন্তু রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, আমার ধারণা এর ভিতরেও বড় ধরনের কোনো ষড়যন্ত্র অঙ্কুরিত হয়েছে। সেই ষড়যন্ত্র আমাদের কোথায় নিয়ে যাবে আমরা জানি না। প্রতিটি ভার্সিটির, প্রতিটি কলেজের, সরকারি বেসরকারি, কারা আন্দোলনে ছিল, কারা রাজপথে ছিল, এই বিপ্লবে শরিক হয়েছে, প্রত্যেকটি লিস্ট, চিত্র স্বৈরা শাসকের কাছে আছে। এই বিপ্লবী সরকার যদি ফেল হয়, এই ছাত্ররা কোথায় যাবে? এই ছাত্রদের পরিবারগুলো কোথায় যাবে? রক্তাক্ত হাত ঢাকতে আপনারা মেহেদির রং দিয়ে হাত রাঙাতে চাচ্ছেন। ছাত্রদেরকে আবারও বিপ্লবী মুখর হইতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সদিচ্ছার প্রকাশ ঘটাতে ব্যর্থ হয়, আমাদের ছাত্র সমাজ, সন্তান সমতুল্য এবং আমাদের যারা আমরা রাজপথে ছিলাম, আমাদের আবার পুনরায় রাজপথে নামবার কথা ভাবতে হচ্ছে। অতএব আমরা আবার গর্জে ওঠার আগে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, মাহমুদুর রহমান সাহেব দেশে আসছেন, পিনাকিকে দেশে আনুন। আরও যারা আমাদের পিছনে থেকে কাজ করেছিলেন আন্দোলনের পক্ষে, তাদের দেশে নিয়ে এসে বিপ্লবী সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করুন, বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত করুন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।